ঘোড়া বেছে দিব্যি ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখি একটা বাঘ সামনে এসে ডান দিক থেকে বাঁ দিক চলাফেরা করছে। তারপর দেখি একটা হাতি সুর দিয়ে জল নিয়ে খেলা করছে। বুঝতে পারছিলাম না যে মাঝরাতে তো আমি ঘরে ঘুমোলাম, এ আফ্রিকার এসে কে ছেড়ে দিল আমায়। আবার দেখি দূর থেকে একটা সিংহ বসে আমায় কটমট কটমট করে দেখছে, যেন মনে মনে ভাবছে এক্ষুনি আমি তোকে খাবো। আবার পাশ ফিরে দেখি একটা সাদা বাঘ বসে বসে চুপচাপ রোদ পোয়াচ্ছে, আর বসে বসে ভাবছি একবার গাটা গরম করে নিই, তারপর দেখাচ্ছি মজা। এদিকে ভয় কাটতে না কাটতেই দেখি একটা অ্যানাকন্ডা যেন সোজা আমার দিকেই চলে আসছে। যেই পালাবো ভাবছি, দেখছি পায়ের সামনে থেকে আরেকটা অ্যানাকন্ডা কোত্থেকে জলের থেকে একটুখানি মুখ বের করে আমার দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, সেদিক থেকে মুখ ঘুরিয়ে পালাতে যাব, দেখছি রাস্তার মাঝখানে বড় বড় কুমির চুপচাপ শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, ভাবছে কে আগে খাবে। এসব দেখে ভাবলাম জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে পালাই। হঠাৎ দেখি রাস্তার মাঝখানে দুটো ভাল্লুক একে অপরের সাথে মারামারি করছে, কে আগে আমাকে মারবে। এসব দেখে হঠাৎ বুকটা ধরপড় করে ঘুমটা ভেঙে গেল। দেখি ও মা, আমি তো ঘরের বিছানায় ঘুমোচ্ছি। যাই হোক, এই শীতেও গরমের মতন ঘেমে গেলাম। যাই হোক, জল টল খেয়ে আবার শুয়ে পড়লাম। সকালবেলাতে জানলার ধারে বসে কফি খেতে খেতে ভাবলাম কাল রাতে স্বপ্নই যাদের দেখলাম, তাহলে তাদের কাছ থেকে একবার দেখাই যাক। যাই তাহলে ঘুরে আসি একবার আফ্রিকা থেকে। তারপর চোখে পড়ল পাশে পড়ে থাকা ওয়ালেটটার দিকে। দেখলাম ওয়ালেটটা ঝেড়ে। যাই হোক, ওয়ালেট, পকেট, এটা ওটা, কৌটো কাউটি সব ঝেড়ে ঝুড়ে সরস্বতী পুজোর চাঁদা 151 টাকা জোগাড় করে সকালবেলা অটোতে বাসেতে করে চললাম আফ্রিকার উদ্দেশ্যে। 22 টাকা বাসওয়ালাকে দেওয়াতে ও মা, দেখি আলিপুর জুতে বাসটা নামিয়ে দিয়ে আমাকে বলল 22 টাকায় আর আফ্রিকা মানে যেতে হবে না, ওখানেই নামিয়ে দিল। আমি ওখান থেকে হেঁটে হেঁটে 5 মিনিটে চলে আসলাম আলিপুর জুয়ের গেটে। টিকিট কাউন্টারে যে আমি বললাম, কাকু মন থেকে আমার এখনো 5 বছর হয়নি, আমার কি 20 টাকায় হবে? ওরা কিছু বলার আগেই ভেতর থেকে মাইকি হাসতে হাসতে কি যেন একটা বললো, আর মনের ভেতরে বলে উঠলাম গজব বেজ্জতি হে। যাই হোক, ভদ্র ছেলের মতন 50 টাকা দিয়ে ভেতরে ঢুকে গেলাম কি আবার বল, ভেতরে প্রবেশ করলাম। হ্যাঁ, মানে ওই আর কি। পৌঁছে গেলাম আলিপুর জু, বাংলায় যাকে আমরা বলি আলিপুর চিড়িয়াখানা, যা স্থাপিত হয় 1876 সালে। এখন বর্তমানে যেটা 46.48 একর জমির মধ্যে কিন্তু বিস্তৃত রয়েছে। যাই হোক, চলো ঘুরে দেখাই আমার এই 151 টাকার আফ্রিকা সফর। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি আর একবার আলিপুর জুতে। তো চলো, আলিপুর জুতে তো ভেতরে আমরা প্রবেশ করেই গেছি। সবার আগে এখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেবো, এবং ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা ঘুরতে যাব। তো এই অ্যামাজনের সফরের প্রথমেই যেখানে আমরা পৌঁছে গেলাম আমাদের ভারতবর্ষের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, এবং স্বপ্নই যেমনটা দেখছিলাম ঠিক তেমনটাই ও আমার সামনের দিকে এগিয়ে আসছে, এবং বাঁ দিক থেকে ডান দিক আর কখনো ডান দিক থেকে বাঁ দিক চলাফেরা করছে। তবে এই বেঙ্গল টাইগার সম্পর্কে তোমাদের আরেকটু বিস্তারিতভাবে বলি। উত্তর পশ্চিমাঞ্চল ব্যতি রেখে সমগ্র ভারতবর্ষে, নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারে এই বেঙ্গল টাইগার পাওয়া যায়। ম্যানগ্রোভ জঙ্গল সহ বিভিন্ন ধরনের পরিবেশে কিন্তু এই বাঘ থাকে। এই বেঙ্গল টাইগার কিন্তু নিশাচর, একাকী বন্যচারী, অবশ্যই মাংসাশী, এবং এরা জল পছন্দ করে। একটা কথা তোমাদের বলে রাখি, এরা 103 থেকে 108 দিন গর্ভকালের পর 2 থেকে 4টি বাচ্চা প্রসব করে। খানিকক্ষণ পরেই দেখছি আমাদের এই বাঘ মামা জল খেতে ওই মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ যেখানে জল রাখা হয়েছে, সেইখানে জল খেতে চলে গেল। একটা কথা বলে রাখি, যখনই আমরা সুন্দরবন এমন কোনো জায়গায় যাই যেখানে বাঘ দেখতে পাওয়া যাবে, আমরা কিন্তু সবসময় অপেক্ষা করে থাকি কখন সেই বাঘটা জল খেতে আসবে এবং আমরা তাকে দেখতে পাবো। সেই রকমই একটা ফিলিং। আমরা যেন সচক্ষে বিশ্বাস করতে পারছি না যে বাঘ মামা আমাদের সামনে এসে এবং খাচ্ছে। এরপর যে পাখিটির আমরা দেখা পেলাম সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাসিও। এই ব্ল্যাক ক্যাসিও কিন্তু কার্সেডাইস, ক্যারাসাইড, চার্চেলাস এবং গোয়ান ফ্যামিলি থেকে বিলং করে।
এবং এই বার্ড সাধারণত সাউথ আমেরিকা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গুয়ান্স, ব্রাজিল, বার্মাস, কিউবা, জামাইকা এক্সেট্রা কান্ট্রিতে কিন্তু পাওয়া যায়। এই পাখি কিন্তু খুব ঘন কালো রঙের হয় এবং ঠোঁটের দিকটা একটু হলুদ রঙের হয়। এরপর যে পাখিটির আমরা দেখা পেলাম সেটা হলো ব্লু উইংস কোকাবুরা। এটা কিন্তু কিংফিশার নেটিভের বার্ড। এই পাখিটা সাধারণত নর্থার্ন অস্ট্রেলিয়া এবং সাউথ গিনিতে পাওয়া যায় এবং এই পাখিটি সাধারণত 38 থেকে 42 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বড় হয়ে থাকে আর ওজন সাধারণত 260 থেকে 330 গ্রামের মধ্যে হয়। এরপর যে পাখিটি আমরা দেখলাম, এই পাখিটির সাথে সবাই আমরা পরিচিত। এটি হচ্ছে কাকাতুয়া। এখানে দুই ধরনের কাকাতুয়া রাখা আছে, একটা হলো সিট্রন ক্রেস্টেড কাকাতুয়া, আরেকটি হলো গ্রেটার সালফার ক্রেস্টেড কাকাতুয়া। এই সিট্রন ক্রেস্টেড কাকাতুয়াটি ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এই পাখিটি সাধারণত মুক্ত জঙ্গল, প্রান্তিক জঙ্গল এবং কৃষিক্ষেত্রে থাকে। জোড়ায় জোড়ায় অথবা ছোট ছোট ঝাঁকের মধ্যে কিন্তু এরা থাকতে বেশি পছন্দ করে। বিভিন্ন ধরনের বীজ, মুকুল, ফল, বাদাম ইত্যাদি জাতীয় খাদ্যই কিন্তু এরা খেয়ে থাকে। এরা সাধারণত 2টি ডিম পাড়ে এবং 26 দিন লাগে ডিমে তা দিতে। এবং গ্রেটার সালফার ক্রেস্টেড কাকাতুয়াটি অস্ট্রেলিয়ার পূর্ব, উত্তর, পশ্চিম এবং উত্তরের নিচু জমিযুক্ত জঙ্গল এবং সাভানা জঙ্গলে কিন্তু পাওয়া যায়। বিভিন্ন ধরনের বীজ, বাদাম জাতীয় খাদ্য, ফল এবং সবুজ উদ্ভিদ কিন্তু খেয়ে থাকে। তবে এই কাকাতুয়াটি কিন্তু 2 বা 3টি ডিম পেড়ে থাকে এবং সেম 26 দিনে ডিমে তা দেয়। চলো যাওয়া যাক পরের প্রাণীতে। পর যে পাখিটির আমরা দেখা পেলাম সেটা হচ্ছে ম্যারাবৌ স্টক। বাংলায় যাকে আমরা বলি মদন টাক। কেন বলি জানি না, তবে টাক মাথা বলেই বোধহয় হয়তো মদন টাক বলেই ডাকছে। মদনের মতনই বসেছিল। যাই হোক, এই মদন টাক কিন্তু স্টক প্রজাতির পাখির মধ্যে সব থেকে বড়। এটা মোটামুটি 150 সেন্টিমিটার বা 5 ফিট পর্যন্ত কিন্তু বড় হয়ে থাকে। এটা সাধারণত গ্রে বা হোয়াইট কালারের মিশ্রিত হয়েই কিন্তু দেখা যায় এবং গলার দিকটা কিন্তু একটু পিঙ্কিশ ধরনের হয়ে থাকে এবং এই পাখিটি সাধারণত সাহারা আফ্রিকাতে কিন্তু দেখতে পাওয়া যায়। যাই হোক, চলো যাওয়া যাক পরের প্রাণীটির দিকে। এরপর যেই মহাশয়ের আমরা দেখা পেলাম সেটা হচ্ছে গ্রিন ইগুয়ানা। এটা এক ধরনের লিজার্ড। যদিও এটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম, কিন্তু চিন্তার বিষয় হলো আমি তোমাদের কি করে দেখাই, কারণ কিছুতেই ক্যামেরা ফোকাস নিচ্ছিল না। জালিগুলো এতটাই সূক্ষ্ম যে ভেতরে ফোকাস কিছুতেই করা যাচ্ছিল না। যাই হোক, ম্যানুয়াল ফোকাস করে অনেকটাই চেষ্টা করার পর যথারীতি এদেরকে ফোকাসে আনা গেছে। তবে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটি ভরেই কিন্তু ছিল এই লেজার্ডটি। এই লেজার সম্পর্কে তোমাদের একটু বলি। এই লেজার্ড কিন্তু সাধারণত সেন্ট্রাল এবং সাউথ আমেরিকাতে পাওয়া যায়। আরেকটা কথা, যেহেতু এই লেজার্ড বেশিরভাগই আমেরিকায় পাওয়া যায়, তাই একে আমেরিকান ইগুয়ানাও বলে থাকে। চলো যাওয়া যাক আগের দিকে, দেখি এরপর কাদের দেখতে পাই। এরপর যাদের দেখতে পেলাম তারা হলো ম্যাকাও। এই ম্যাকাও কিন্তু মোটামুটি কম বেশি সবাই দেখেছে। তবে বলে রাখি, আমাদের এই আলিপুর জুয়ে কিন্তু অনেক ধরনের ম্যাকাও রাখা আছে। তাদের কিছুটা তোমাদের আমি জানাই, যেমন ব্লু গোল্ড, ব্লু থ্রোট, বাফান্স, গ্রিন উইং, মিলিটারি, পিক্সিস, সেভার, রেড ফর্ন, ব্লু হার্ডেড, এরকম ডিফারেন্ট টাইপস অফ ম্যাকাও কিন্তু এর ভেতরেই রাখা আছে। টোটাল যদি তুমি আমাদের এই আলিপুর জুয়েতে ঘুরে দেখো তাহলে 17 রকমের ম্যাকাও কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এই ম্যাকাওগুলো থাকার জন্য যে বড় ঘর বানানো হয়েছে, সেই ঘরটা কিন্তু যথেষ্ট বড়। তবে মোটামুটি আমরা যা বুঝতে পারছি, এই ঘরের ভেতরে 10 থেকে 15টা ম্যাকাও রয়েছে। যদিও আমরা বাইরে 11টাই দেখতে পেয়েছি, তবে আমাদের ধারণা ওই যে ভেতরে বক্সগুলো দেখা যাচ্ছিল তার ভেতরে নিশ্চয়ই ম্যাকাও রয়েছে, কারণ বক্সগুলো থেকে তাদের ডাক শোনা যাচ্ছিল। যাই হোক, চলো যাওয়া যাক পরের অতিথিকে দেখার জন্য। এরপর যেখানে আমরা আসলাম এটা হচ্ছে অনেক বড় এক ধরনের খাঁচা এবং যার ভেতরে অনেক রকমের বক রাখা আছে। এবং এই বকগুলো যদি আমি মোটামুটিভাবে তোমাদের বলি, এর ভেতরে ছিল সাদা কাস্তে বক, রসি প্যালিক্যান, খুন্তে বক, প্যাটেন্ট স্টক ইত্যাদি ইত্যাদি। পুরো গাটাই সাদা এবং মাথা এবং পা দুটো কালো। এই যে বকটা তোমরা দেখতে পাচ্ছ, এই বকটা কিন্তু সাদা কাস্তে বক। এই বক সাধারণত ভারতবর্ষ, নেপাল, ব্রাজিল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারে পাওয়া যায়। এই রোজি প্যালিক্যান অর্থাৎ যে বকটা দেখতে পাচ্ছ, হলুদ রঙের ঠোঁট এবং ঠোঁটটা অনেকটাই লম্বা, এই বক কিন্তু পাঞ্জাব থেকে আসাম, কখনো কখনো দক্ষিণ ভারতেও পাওয়া যায়। এবং এই বক সাধারণত ঝাঁক বেঁধে থাকে। বক তো অবশ্যই জানো এরা মাছ খায়, তবে এরা সাধারণত 2টি ডিম পাড়ে। এই যে খুন্তির মতন মুখযুক্ত যে বকটা দেখছো, এই বক কিন্তু খুন্তে বক বলেই পরিচিত। এবং এই বক সাধারণত ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারে পাওয়া যায়। এই খুন্তে বক কিন্তু সাধারণত জলাভূমি, ঝিল, নদী, মোহনা, যে কাদামাক্ত তীরভূমি সেখানেই থাকে। সাধারণত ব্যাঙাছি, ব্যাঙ, শামুক, গুগলি জাতীয় প্রাণী, পোকামাকড় ও উদ্ভিজ্জ পদার্থই কিন্তু এরা খেয়ে থাকে। ডিম অবশ্য 4টে পারে, তবে
21 দিন লাগে তা দিতে। এই যে বকটি তোমরা দেখছো ইয়েলো কালারের ঠোঁট এবং সাদা, অবশ্যই ইয়েলো কালারের ঠোঁট, তবে আগের বকটার থেকে এই বকটার ঠোঁটটা কিন্তু অনেকটাই ছোট। এই বকটাকে পেটেন্ট স্টক নামে পরিচিত। এই বকটা অবশ্য ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারে পাওয়া যায়। জোড়ায় জোড়ায় অথবা বড় ঝাঁক মিলে কিন্তু এরা জল জায়গাতেই থাকে। মাছ, ব্যাঙ, সাপ এরা কিন্তু সবই খায়। তবে এদের ডিম পাড়ে 2 থেকে 5টি। পুরুষ এবং স্ত্রী দুজনে মিলেই কিন্তু ডিমে তা দেয়। এবং তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু জায়গাটার সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। মাঝখান বরাবর এরা সুন্দর করে নিজেদের বাসা বানিয়েছে এবং চার ধারে ঘুরে ঘুরে কিন্তু এরা ওড়ে এবং এই জলাজ ভূমিতে এরা কিন্তু খুব সুন্দরভাবে থাকে। তবে যে জিনিসটা দেখে আমি সবথেকে বেশি খুশি হলাম সেটা হলো এই বক সাঁতরে এপার থেকে ওপার, মানে সাঁতার কাটার দৃশ্যটা। আমি যদি এরকম পারতাম, হায় রে। এই সাঁতার কাটা দেখে আমার ছোট্টবেলা একটা ভিডিও গেমের কথা মনে পড়ে গেল। একটা ডলফিন ছিল যেটা বরফের মধ্যে দিয়ে চলতো, কিবোর্ডে লেফট অ্যান্ড রাইট কি দিয়ে আমরা লেফট অ্যান্ড রাইট করতাম। সেই গেমটার কথা মনে পড়ে গেল। জানি না অনেকেই হয়তো এই গেমটা খেলেছো ছোটবেলায়। যদি কেউ খেলে থাকো, গেমটার নাম আমার মনে নেই, তবে তোমাদের যদি কারোর মনে থাকে বা কেউ খেলে থাকো তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পশ্চিমবঙ্গের এই নার্সারি সেকশনে। এই নার্সারি সেকশনটা কিন্তু আগে ছিল না, এই এখন নতুন করে হয়েছে। তবে দেখতে সুন্দর লাগছে। কেউ যদি চায় এখান থেকে নার্সারির গাছ কিনে তার বাড়িতে নিয়ে যেতে পারে। দামটা আমি এখন ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম না, কারণ সবে এরা শপটা ওপেন করেছে। যেহেতু আমি সকালবেলা এসেছিলাম তাই ভেতরে আমরা ঢুকলাম না, একটু এগিয়ে যাই। এগুলো কিন্তু পুরোই নতুন, এগুলো আগে ছিল না, কিচ্ছু ছিল না, এগুলো সব নতুন করে করা হয়েছে। আমার এই 151 টাকার সফরটা অনেকটাই বড় হয়ে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তবে পরবর্তী ভিডিওতে যাদের সাথে আমরা দেখা করব তা হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তবে অবশ্যই পরের পার্টটা দেখো।